আমি কাজী ফারজানা আফরোজ, প্রভাষক, অর্থনীতি, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজ। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি গত ক্লাসে তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়টা শুরু করেছিলাম, খাদ্য নিরাপত্তা চ্যাপ্টারটা। আমরা গত ক্লাসে খাদ্য নিরাপত্তা কি, খাদ্য নিরাপত্তার বিষয়বস্তু, খাদ্য নিরাপত্তার দিকগুলো কি কি, সব বিষয় নিয়ে এবং খাদ্য নিরাপত্তা অর্জনের আমাদের করণীয় গুলো কি কি, ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, তোমরা বাসায় পড়ে নিয়েছো। এভাবে যদি পড়ে নাও তাহলে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। বাসায় বসে তোমরা তোমাদের পড়াগুলো শেষ করতে পারবে যদি তোমরা নিয়মিত ক্লাসগুলো দেখতে থাকো। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে নিরাপদ খাদ্য, যেটা খাদ্য নিরাপত্তারই একটা অংশ। নিরাপত্তা জিনিসটা আমরা সবাই বুঝতে পারি, নিরাপদ কি সেটাও কিন্তু আমরা জানি। নিরাপদ খাদ্যটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে নিরাপদ খাদ্যটা কি? নিরাপদ খাদ্য হচ্ছে যে খাদ্য ভোক্তা নির্ধারিত নিয়ম অনুযায়ী ভক্ষণ করলে স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না, তাকে নিরাপদ খাদ্য বলে। অর্থাৎ ভেজাল মুক্ত অকলুষিত খাদ্যই হচ্ছে নিরাপদ খাদ্য। আমরা দেখি বর্তমান সমাজে খাদ্যকে বিভিন্ন ভাবে কলুষিত করা হয়, ভেজাল যুক্ত করা হয়। এই ভেজালের কারণে খাদ্য আর কি থাকে না, নিরাপদ থাকে না। তাহলে যে খাদ্য ভেজাল মুক্ত হবে, নিরাপদ ওই খাদ্যই হবে। যে খাদ্য খেলে আমাদের কোনো ধরনের ক্ষতি হবে না, আমাদের স্বাস্থ্যের কোনো ধরনের ক্ষতি হবে না, ওটাই হবে নিরাপদ খাদ্য। এরপর আসে আমরা নিরাপদ খাদ্যের গুরুত্ব। নিরাপদ খাদ্য কেন গুরুত্বপূর্ণ আমাদের অবশ্যই জানতে হবে। যে নিরাপদ খাদ্য, শুরুতেই তো আমরা জানি যে আমাদের স্বাস্থ্য ভালো রাখতে হলে, আমাদের সুস্থ থাকতে হলে আমাদের ভালো খাবারটা খেতে হবে, নিরাপদ খাবারটা খেতে হবে। তাহলে নিরাপদ খাদ্যের গুরুত্বগুলো কি কি আমরা দেখি। যে শুরুতে আছে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি থেকে, বিভিন্ন ধরনের জীবাণু থেকে বাঁচার জন্য আমাদের কিসের প্রয়োজন আছে? নিরাপদ খাদ্যের প্রয়োজন আছে। এরপর আছে রাসায়নিক বিক্রিয়া রোধ করে খাদ্যকে কিভাবে ভালো রাখা যায়, এটাও কিন্তু নিরাপদ খাদ্যের একটা গুরুত্ব। রাসায়নিক যে জীবাণুগুলো আছে সেগুলো থেকে কিভাবে খাদ্যকে নিরাপদ রাখা যায়। হচ্ছে সংরক্ষিত খাদ্য, যেগুলা এই খাদ্যদ্রব্যগুলোকে সংরক্ষণ করা হয়, ও খাদ্যদ্রব্যগুলোর পুষ্টিগুণ কিভাবে ভালো রাখা যায়। তারপর হচ্ছে দুর্যোগ এবং দুর্ভিক্ষের সময়, বিভিন্ন ধরনের যখন দুর্যোগ হয়, বিভিন্ন ধরনের দুর্ভিক্ষ যখন হয়, তখন ওই সময়গুলোতে কিভাবে খাদ্যের সরবরাহটা নিশ্চিত করা যায়, নিরাপদ রেখে, ওই খাদ্যগুলো নিরাপদ রেখে কিভাবে খাদ্যগুলো সরবরাহ নিশ্চিত করা যায়। এরপর আছে সারা বছর ধরে বিভিন্ন মৌসুমে খাদ্যকে সহজলভ্য করা। আমরা জানি বিভিন্ন মৌসুম, সব ধরনের ফসল কিন্তু সারা বছর হয় না, কিন্তু কিছু কিছু খাদ্যদ্রব্য আছে যেটা সারা বছরে আমাদের কি হতে থাকে, প্রয়োজন হতে থাকে। যার কারণে সমগ্র মৌসুমে সকল ধরনের খাদ্য কিভাবে সহজলভ্য করা যায়, সেটাও কিন্তু নিরাপদ খাদ্যেরই একটা অংশ। অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় খাদ্য মূল্যকে স্থিতিশীল রাখা, অর্থাৎ স্থির রাখা। আমরা দেখি কখনো কোনো একটা খাদ্যদ্রব্য অধিক পরিমাণে দাম বেড়ে যাচ্ছে, আবার কোনো কোনো খাদ্যদ্রব্যের দাম অনেক পরিমাণে কমে যাচ্ছে। এই ধরনের পরিস্থিতি না হয় মতো করে কি করতে হবে, খাদ্যদ্রব্যের দ্রব্য মূল্যটা স্থিতিশীল রাখতে হবে। তাহলে আমরা নিরাপদ খাদ্যের গুরুত্বটাও বুঝতে পারলাম। এখন আসি আমরা খাদ্য ভেজাল মুক্তকরণ। অর্থাৎ নিরাপদ খাদ্যের বিপরীত দিকটা হচ্ছে কি, খাদ্যে ভেজাল। তাহলে ভেজাল মুক্তকরণ বিষয়টা কি? খাদ্য ভেজাল মুক্তকরণ করার আগে আমাদেরকে জানতে হবে খাদ্য ভেজাল কি। ভেজাল মানে হচ্ছে কলুষিত, ঠিক আছে? আমরা জানি ভেজাল মানে হচ্ছে কলুষিত, নষ্ট করে দেওয়া। যে কোনো খাদ্য যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যে খাবারগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে, স্বাস্থ্য হানি ঘটায়, আমাদের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আক্রান্ত হয়ে আমরা ওই খাবারগুলো হচ্ছে ভেজাল খাদ্য বা ভেজাল খাবার। আমরা জানি আমরা বর্তমানে যে পরিস্থিতি বা যে সমাজে বসবাস করছি, ওই সমাজে কিন্তু ভেজাল খাদ্যের সাথে আমরা সবাই পরিচিত। আমরা দেখি আমাদের বিভিন্ন ফলমূল, বিভিন্ন খাদ্যদ্রব্য, মাছ, মাংস, সবকিছুর মধ্যে কোনো না কোনো ভাবে কি দেওয়া হয়, ভেজাল দেওয়া হয়। অথবা প্যাকেটজাত দ্রব্য প্যাকেটজাত দ্রব্য শুরু করে যে কোনো ধরনের দ্রব্যের মধ্যে কিন্তু এখন ভেজাল দেওয়া হয়। তাহলে এই ধরনের বিষয়বস্তুটাকে বলা হয় খাদ্যে ভেজাল, ঠিক আছে? খাদ্য ভেজাল কিন্তু দুই ধরনের বা দুই ভাবে হতে পারে। খাদ্য ভেজাল হতে পারে দুই ভাবে।
হচ্ছে ইচ্ছাকৃত, আর এটা হচ্ছে অনিচ্ছাকৃত। তাহলে আমরা কি দেখছি, খাদ্যে ভেজাল দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে ইচ্ছাকৃত ভাবে আর একটা হচ্ছে অনিচ্ছাকৃত ভাবে। ইচ্ছাকৃত ভাবে খাদ্যে ভেজাল কিভাবে হয়, যেমন আমরা দেখছি এখন বিভিন্ন ধরনের ফলমূল পাকাতে গিয়ে কার্বাইড ব্যবহার করা হয়, অথবা বিভিন্ন ধরনের রাসায়নিক বস্তু ব্যবহার করা হয়, অথবা বিভিন্ন ধরনের ফলমূল ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় যাতে ওই ফলমূলগুলা বছরের পর বছর ধরে ভালো থাকে। তাহলে এটা হচ্ছে ইচ্ছাকৃত ভেজাল, খাদ্যে ইচ্ছাকৃত ভেজাল। আবার অনিচ্ছাকৃত এক ধরনের ভেজাল আছে, যেমন কোন একটা পণ্য উৎপাদন করতে গেলে ফসলের মাঠে বিভিন্ন ধরনের সার প্রয়োগ করতে হয়, বিভিন্ন ধরনের কীটনাশক দিতে হয়। এখন কোন পরিমাণে কীটনাশক দেয়া হবে ওটা যদি আমরা পরিমাণটা না জানি তাহলে হয়তো কখনো বেশি হয়ে যায়, বেশি হওয়ার কারণে ওই খাদ্যটা কি হয়ে যায়, ভেজাল যুক্ত হয়ে যায়। তাহলে আমরা দেখছি খাদ্যে ভেজাল দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ইচ্ছাকৃত আর একটা অনিচ্ছাকৃত। এরপর আসি বাংলাদেশে এখন ভেজাল খাদ্য কোন পরিস্থিতিতে আছে। আমরা কিন্তু সবাই মোটামুটি আমাদের দেশের খাদ্য সম্পর্কে একটা আইডিয়া পেয়েছি। আমরা জানি, আমরা বাজারে যাই, দেখি, কিনতে পাই কোন অবস্থানে আছে বাংলাদেশ, বর্তমানে কোন অবস্থানে আছে। আমরা যখনই বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখি, আমরা যখনই বাজারে যাই তখনই দেখি কোনো না কোনো ভাবে যে কোনো ধরনের খাদ্যদ্রব্য কি দেওয়া হচ্ছে, ভেজাল দেওয়া হচ্ছে। একেবারে চাল থেকে শুরু করে সবকিছুতে, যেমন আমরা যখন দেখি চাল কিনতে যাই তখন দেখা যায় চালের সাথে পাথর মেশানো হয় বা প্লাস্টিক মেশানো হয়, তাহলে এটাও কিন্তু ভেজালের একটা অংশ। টমেটোতে ফরমালিন ইউজ করা হয় যাতে বছরের পর বছর ধরে সেটা ব্যবহার করা যায়। বিভিন্ন ধরনের ফলমূল পাকাতে গিয়ে কার্বাইড ব্যবহার করে, এগুলো আমাদের দেশে আমরা দেখছি বর্তমানে বিভিন্ন ধরনের FBCCI কর্তৃক পরিচালিত বিভিন্ন ধরনের যে মোবাইল কোর্টগুলো আছে তারা তাদের গবেষণার মাধ্যমে কিন্তু এগুলো পেয়েছে যে বাংলাদেশে বিভিন্ন ভাবে খাদ্যে কি হচ্ছে, ভেজাল হচ্ছে। মোবাইল কোর্টের মাধ্যমেও কিন্তু খাদ্যে ভেজাল ধরা হচ্ছে। তাহলে বাংলাদেশে কিন্তু বর্তমানে অনেক ধরনের ভেজাল হচ্ছে, যেমন ধর বাংলাদেশে বিভিন্ন ধরনের কার্বাইড, ইথোফেন, কাপড়ের রং এগুলো ব্যবহার করা হয়। বাংলাদেশে দেখা যায় কার্বাইড, ইথোফেন, কাপড়ের রং, আলকাত্রা, ফরমালিন ইত্যাদি ব্যবহার করার মাধ্যমে খাদ্যকে কি করা হচ্ছে, ভেজাল করা হচ্ছে, খাদ্যে ভেজাল দেওয়া হচ্ছে। এগুলোর কারণে কি হচ্ছে, এই ভেজাল খাদ্যগুলো গ্রহণের মাধ্যমে কিন্তু আমাদের যে শারীরিক শক্তি যেটা আছে ওই শারীরিক শক্তিটা, শারীরিক সক্ষমতাটা আমরা হারিয়ে ফেলছি। আমরা বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছি। দেখা যাচ্ছে বর্তমানে আমাদের দেশের লোকজন কিন্তু অধিক হারে অসুস্থ হচ্ছে, তাদের শারীরিক সক্ষমতাটা কমে যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে ভেজাল খাদ্য। আর আমাদের দেশে এই ভেজাল খাদ্যের পরিমাণটা কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য দেশের চেয়ে বেশি। সরকার বর্তমানে কিন্তু অনেক ধরনের আইন কানুন নিয়ম করেছে, মোবাইল কোর্টের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করছে, তারপরেও কিন্তু আমাদের দেশে ভেজাল খাদ্যের পরিস্থিতি খুবই খারাপ। ঠিক আছে, এরপর আমরা আসি খাদ্যে ভেজাল মুক্তকরণে করণীয় গুলো কি কি। খাদ্য ভেজাল মুক্ত করার জন্য কি কি করণীয় আছে।
আমরা জানি বাংলাদেশে বর্তমানে বাংলাদেশ সরকার কিছু কিছু উদ্যোগ নিয়েছে যা খাদ্যে ভেজাল মুক্ত করার জন্য। এর পাশাপাশি কিন্তু জনসাধারণেরও একটা কি থাকতে হবে, অংশগ্রহণ থাকতে হবে। সরকার সর্বশেষ খাদ্য নিরাপত্তা আইন 2013 প্রণয়ন করেছে, খাদ্য নিরাপত্তা আইন 2013, যার কারণে সরকার সর্বশেষ নিরাপদ খাদ্য আইন 2013 প্রণয়ন করেছে। এই 2013 প্রণয়নের মাধ্যমে কিন্তু খাদ্যের যে ভেজাল যে বিষয়টা ছিল সেটা অনেকটাই কি হয়ে আসছে, উত্তরণ হতে পেরেছে। তাহলে খাদ্য ভেজাল মুক্ত করণে করণীয় গুলো কি কি, এর মধ্যে আমরা কি কি করতে পারি? প্রথমত হচ্ছে উৎপাদন এবং বাজারজাতকরণের কোনো পর্যায়ে যাতে খাদ্য বিষাক্ত না হয়। উৎপাদন থেকে শুরু করে, ঠিক আছে, উৎপাদন থেকে শুরু করে একেবারে বাজারজাতকরণ পর্যন্ত যাতে খাদ্য কি থাকে, কোনোভাবে বিষাক্ত না হয় সেদিকে আমাদেরকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে, সরকারকে খেয়াল রাখতে হবে, বিষাক্ত না হয় খাদ্য। অর্থাৎ উৎপাদন থেকে শুরু করে একেবারে বাজারজাতকরণ পর্যন্ত যাতে খাদ্য কোনোভাবে বিষাক্ত না হয়, কোনোরূপ কলুষিত না হয়, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কোনো খাদ্যদ্রব্যের উন্নত মানের সাথে তার নিম্নমানের সংমিশ্রণটা করা যাবে না। অর্থাৎ উন্নত মানের খাদ্যদ্রব্য যেটা আছে সেটার সাথে নিম্নমানের যে খাদ্যদ্রব্য আছে ওটা কোনোভাবে কি করা যাবে না, সংমিশ্রণ করা যাবে না। খাদ্যের সংমিশ্রণ গ্রহণযোগ্য নয়। তাহলে একটা হচ্ছে খাদ্য যাতে একেবারে উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত বিষাক্ত না হয়, একটা হচ্ছে খাদ্য উন্নত মানের খাদ্যের সাথে নিম্নমানের খাদ্যের যাতে সংমিশ্রণ না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। খাদ্যশস্য মাড়াই এবং সংরক্ষণের সময়, খাদ্যশস্য মাড়াই এবং সংরক্ষণের সময় তা যাতে কোনো ধরনের ধুলাবালির না হয়, ওখানে ধুলাবালির না পড়ে কোনো ধরনের পাথরকুচি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে খাদ্যশস্য মাড়াই এবং সংগ্রহের সময়। খাদ্যশস্য মাড়াই এবং সংগ্রহের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। এরপর আসে খাদ্যশস্য, শাকসবজি, ফলমূল উৎপাদন ন্যূনতম কীটনাশক ব্যবহার করতে হবে। আমরা জানি কীট পতঙ্গের যে আক্রমণ আছে সেটা থেকে বাঁচতে হলে অবশ্যই খাদ্যদ্রব্যে কি দিতে হয়, কীটনাশক দিতে হয়। এই কীটনাশক যাতে কি হয়, স্বল্প পরিমাণে হয়, পরিমাণ মতো হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তা না হলে অতিরিক্ত কীটনাশক ব্যবহার কারণে খাদ্যদ্রব্য কি হয়ে যাবে, দূষিত হয়ে যাবে। তাহলে আমরা বেশ কয়েকটি সমস্যা পেয়েছি। এটা হচ্ছে প্রচারণার মাধ্যমে ভেজাল খাদ্যের কুফল সম্পর্কে সবাইকে জানাতে হবে। কেবল সরকার বা পৌরসভা কর্তৃক নয়, যারা উন্নত মানের খাদ্যদ্রব্য উৎপাদন করে তাদেরকেও এক্ষেত্রে কি করতে হবে, সচেতন করতে হবে। তাদেরকেও খাদ্যদ্রব্য উৎপাদনের বিষয়টা কি করতে হবে, জানিয়ে দিতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে সরকারের ভূমিকা, খাদ্যদ্রব্য ভেজাল মুক্তকরণে সরকারের ভূমিকা। এখন এর পাশাপাশি আমরা আসি সাধারণ জনগণের কি ভূমিকা হতে পারে। শুধুমাত্র কি সরকার সচেতন হলে বা সরকার আইন প্রয়োগ করলে কি খাদ্য ভেজাল মুক্ত হয়ে যাবে? সরকার চেষ্টা করেছে নিরাপদ খাদ্য আইন 2013 প্রণয়ন করে তার সুষ্ঠু প্রয়োগ করার জন্য। সরকার চেষ্টা করেছে যারা ভেজাল খাদ্য বিক্রি করে তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য। আর সরকার চেষ্টা করেছে মোবাইল কোর্টের মাধ্যমে ভেজাল খাদ্যদ্রব্য বিক্রয়কারীকে ধরার জন্য। এই সবকিছু কিন্তু সরকার বর্তমানে চালিয়ে যাচ্ছে, এই ধরনের শাস্তিমূলক প্রচারণাগুলো। কিন্তু আমরা দেখছি শুধুমাত্র সরকারের একার পক্ষে খাদ্য ভেজাল মুক্ত করা সম্ভব নয়। এক্ষেত্রে জনসাধারণেরও কিছু ভূমিকা থাকতে হবে।
জনসাধারণের কি ভূমিকা থাকতে পারে। যেমন যে বিক্রেতা আছে সে কোনো সরকার পক্ষের লোক নয় বা সে কোনো বেসরকারি পক্ষেরও লোক নয়, তাহলে সে নিজে সচেতন হতে পারে যে বিক্রেতা আছে, সে সচেতনতার সাথে কিভাবে তার পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে নিরাপদ খাদ্য বিক্রি করবে সেটা সম্পূর্ণটা তার উপর নির্ভর করবে। এরপরে আসি, আমরা যারা সাধারণ জনগণ যারা বাজারে যাই, আমাদেরকে সচেতন হতে হবে আমরা কোন জিনিসটা কিনছি ওই জিনিসটা নিরাপদ কিনা সেটা যাচাই বাছাই করতে হবে। এর পরবর্তীতে আছে, আমরা যদি দেখি কোনো একজন বিক্রেতা কি করছে, ভেজাল খাদ্য বিক্রয় করছে, তাহলে সাথে সাথে সেটা আইন রক্ষাকারী বাহিনীকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমাদেরকে জানাতে হবে। তো মোবাইল কোর্টের মাধ্যমে একটা ব্যবস্থা করতে হবে। এর পাশাপাশি আছে, আমরা সবাই মিলে সাধারণ জনগণ যারা আছে সবাই মিলে এটা প্রতিহত করতে পারি, সবাই মিলে এটা প্রতিবাদ করতে পারি। তাহলে দেখা যাবে এক সময় এসে আমাদের দেশ কি হবে, ভেজাল মুক্ত হবে। আমাদের দেশের সাধারণ জনগণ আমরা নিরাপদ খাদ্যটা খুব সহজে আমরা পেতে পারি। ঠিক আছে, তাহলে এতক্ষণ আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে খাদ্য নিরাপদকরণে জনসাধারণের ভূমিকা। মূলত আসলে জনসাধারণ আমরা সচেতন হলেই কিন্তু নিরাপদ খাদ্য পেতে পারি তা কিন্তু না, এক্ষেত্রে সরকারের ভূমিকাটা অবশ্যই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এর পাশাপাশি জনসাধারণকেও কি করতে হবে, অংশগ্রহণ করতে হবে। তাহলে আজকে আমাদের পড়ার বিষয়বস্তুটা কি ছিল, নিরাপদ খাদ্য কি, যেটা ভেজাল মুক্ত খাদ্য, যেটা গ্রহণ করলে আমাদের কোনো ধরনের শারীরিক সমস্যা হবে না, আমাদের সুস্বাস্থ্য আমরা পেতে পারবো, আমাদের স্বাস্থ্যের কোনো সমস্যা হবে না, কোনো ক্ষতি হবে না, ওই খাদ্যই হচ্ছে নিরাপদ খাদ্য। কেন নিরাপদ খাদ্যটা গুরুত্বপূর্ণ, কারণ এই নিরাপদ খাদ্য পেলে তো আমরা ভালো থাকবো। নিরাপদ খাদ্যটা আমাদের স্বাস্থ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি দুর্যোগের সময় খাদ্য গুরুত্বপূর্ণ, নিরাপদ খাদ্যটা গুরুত্বপূর্ণ, যেটা সহজে আমরা কি করতে পারি, দিতে পারি। এরপর আছে সারা বছর যাতে খাদ্য পাওয়া যায়, বিভিন্ন মৌসুমে যাতে খাদ্য সহজলভ্য হয়, এ কারণে নিরাপদ খাদ্যটা গুরুত্বপূর্ণ। এরপর আছে ভেজাল খাদ্য কি, আমরা একটু আগে পড়েছি। ভেজাল খাদ্য যে খাদ্য সবসময় কি থাকে না, যে খাদ্যে কলুষিত হয়, যে খাদ্য কলুষিত, যে খাদ্য বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়, যে খাদ্য খেলে আমাদের শরীরের ক্ষতি হয়, বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হয়, ওটা হচ্ছে ভেজাল খাদ্য। তাহলে এই ভেজাল খাদ্য ভেজাল খাদ্য থেকে কিভাবে পাওয়া যায়, সরকারের কি ভূমিকা থাকতে পারে, জনগণের কি ভূমিকা থাকতে পারে, আমরা এসব নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। বাসায় নিজেরা একটু পড়বে, দেখবে, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকবে সবাই।